আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির নাম চূড়ান্ত হবে জানালেন মির্জা ফখরুল। সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন বললেন আইনমন্ত্রী। প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনে সরকার বদ্ধপরিকর। সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধনে বলেন প্রধানমন্ত্রী, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে পরিবহন চালকরা। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জ্বলছে না বাসার চুলা। ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি চিরতরে নির্মূলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শফিকুর রহমানের। সংস্কারের মূলা ঝুলিয়ে রেখেছে বিএনপি। সিলেটের সমাবেশে অভিযোগ নাহিদের। এবং ভারতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। বিজেপি বড় ধাক্কা খেয়েছে অভিমত বিশ্লেষকদের। সরকার সব দাবি মেনে নেয়, ককরোচ পার্টির আন্দোলন প্রত্যাহার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে তিনি আরও বলেন, এ নিয়ে এখনও দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশা, পরবর্তী রাষ্ট্রপতি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রোমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। পল্লী উন্নয়ন একাডেমি আরডি এর ৩৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন করতে বগুড়া আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে গবেষণায় বরাদ্দ বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক তর্কের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের কাজে মনোযোগ দিতে হবে। ১৫-১৬টা বছর ধরে এমন লুট করলো। আমি যখন আপনার ১৭ বছর পরে আমার এলাকা থেকে গ্রামে গেলাম, গিয়ে দেখি একটা রাস্তাও নাই, স্কুলগুলো ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে ১৭ বছর ধরে করলো নাকি? আজকে আমাদেরকে কাজ করে সামনের দিকে যেতে হবে। আমরা ঝগড়াঝাটি কম করি, ঠিক আছে, আপনার পার্লামেন্টে ডিবেট করি, রাস্তায় আন্দোলন অনেক হয়েছে, এখন একটু কম করি। অনুষ্ঠান শেষে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মির্জা ফখরুল জানান, এ নিয়ে এখনো দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, ডিসিশন হবে, পরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি। এখন সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। এদিকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পরবর্তী রাষ্ট্রপতি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়াদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে। নানা মহল থেকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচারের দাবির বিষয়ে তিনি বলেন, এ নিয়েও দলীয় ফোরামে আলোচনা হতে পারে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিশেষ অধিবেশন রেখে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, সেপ্টেম্বরে চলতি সংসদের তৃতীয় অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই বাছাই করা হবে বলেও জানান আইনমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নানা কারণে আলোচিত সমালোচিত দেশের ২২তম রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী এখন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্যের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে
আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, যথাসময়ে নির্বাচন করা হবে নতুন রাষ্ট্রপতি। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের জন্য নানা সময় বিভিন্ন কর্মসূচি পালন করেন জুলাই আন্দোলনকারীরা। এ অবস্থায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মামলা হলে তা খতিয়ে দেখা হবে। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। আইন যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন ব্যাখ্যা দেওয়া যাবে। দিস ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট। এর আগে মানবাধিকার সংগঠন অধিকারের সেমিনারে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের 5 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শূন্যে নেমে এসেছে। আপনার বিচার বিভাগীয় সচিবালয়ের নামে যে সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই সচিবালয়ে যাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন এবং যাদের হাতে দিয়ে গিয়েছিলেন, ফাসিস্টদের একটা আস্তানা ওখানে দাঁড়িয়েছিল। 2025 সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় 1400 নিম্ন আদালতের বিচারককে বদলি করা হয়েছিল। যারা মোমবাতি জেলে গণতন্ত্রকামী মানুষকে সাজা দিয়েছিল, তারাও কেউ কেউ প্রাইজ পোস্টিং পেয়েছিলেন। আমরা যখন সেইগুলো ঠিক করতে গেছি, সেখান থেকে 70% আমাদেরকে অনুমোদন দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট থেকে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সোমবার থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিটের উদ্বোধনে তিনি বলেন, মেধাভিত্তিক দেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বর্তমান বিশ্বের আধুনিক প্রযুক্তির ভিত্তি সেমিকন্ডাক্টর শিল্পের বিশাল বাজার ধরতে এই খাতকে অগ্রাধিকার দিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেকনোলজি উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিটের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। রাজধানীর নব থিয়েটারে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স সম্মেলনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে অংশ নেন প্রধানমন্ত্রী। আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন ICT মন্ত্রী, উপদেষ্টা ও বিশেষজ্ঞরা। সামিটের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শুধু শিল্প নয়, আধুনিক প্রযুক্তির ভিত্তি। প্রযুক্তির চরম উৎকর্ষতার এ সময়ে সেমিকন্ডাক্টর অপরিহার্য। 2030 সালের মধ্যে এ শিল্পের $1 ট্রিলিয়ন বাজারে প্রবেশের লক্ষ্যমাত্রা পূরণই সরকারের উদ্দেশ্য। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। মোবাইল ফোন থেকে শুরু করে আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী জানান, সেমিকন্ডাক্টর খাতকে এগিয়ে নিতে সরকার চলতি বাজেটে চাহিদা অনুযায়ী সব সুবিধা নিশ্চিত করেছে। বিনিয়োগ বান্ধব নীতি আর সব ধরনের সহযোগিতা নিয়ে ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বহুমাত্রিক চ্যালেঞ্জের সীমাবদ্ধতা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে, তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎকালে দেশের সমুদ্র নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। তারেক রহমান নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের কয়েকটি জেলার নেতাদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভায় নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতারা অংশ নেন। ছিলেন এসব জেলার সংসদ সদস্য ও মন্ত্রীরাও। সাংগঠনিক এই সভায় মূলত তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত করা, আসন্ন ইউপি সহ স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্র পরিচালনায় সরকারের নেওয়া নানা পদক্ষেপ নিয়ে নেতাকর্মীদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে অন্যান্য জেলার নেতাদের সাথেও মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। গ্যাস সংকটে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘ সময় লাইনে অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চরম বিপাকে গ্যাস নির্ভর পরিবহন চালকেরা। একই অবস্থা বাসা বাড়ি ও শিল্প কারখানাগুলোতে। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এদিকে ক্ষতিগ্রস্ত ভাসমান টার্মিনাল মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। এটি রাজধানীর তেজগাঁয়ের সিএনজি ফিলিং স্টেশনের চিত্র, যেখানে গ্যাসের জন্য ঘন্টা পর ঘন্টা অপেক্ষায় থাকতে দেখা যায় সিএনজি চালিত যানবাহনের চালকদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানান চালকরা। এই যে লাইন ধরছে 1 ঘন্টা, মুখে আইসি কি নাই, গ্যাস নাই, এখন কোথায় যাবো গাড়ি? না ধাক্কার উপায় আছে কোনো? যেটা সরকার দেখতে হবে না, বাড়াইলে কালকে বাড়ায় ভালো, আমরা কষ্ট সহ্য করতে রাজি নেই। আমরা যে পাম্পে যাই সেই পাম্পে মানে গ্যাস নাই। 4 ঘন্টা 5 ঘন্টা এই যে লাইনে দাঁড়াই রয়েছে। এদিকে বাসাবাড়িতে গ্যাস না থাকার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। গ্যাস সংকটে বাধ্য হয়েই বিকল্প উপায়ে চলছে রান্না। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, যেখানে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ার কথা জানান ব্যবসায়ীরা। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসায় বসায় টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি। গত 21 তারিখে মহেশখালীর ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে ব্যাহত হচ্ছে গ্যাসের সরবরাহ, যা মেরামতে বিদেশ থেকে আগত বিশেষজ্ঞরা কাজ করছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি বিদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। ওদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত 16 বছর 31 দফা ও সংস্কারের মূলাছলে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। তপন কুমার সাহার ক্যামেরায় আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারসহ বেশ কয়েকটি দাবিতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেন সিলেটের বেশ কয়েকটি জেলার বিপুল সংখ্যক কর্মী সমর্থক। প্রখর রোদ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা তারা শোনেন শীর্ষ নেতাদের বক্তব্য। এ সময় 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, সরকারের ঘাড়ে আওয়ামী লীগের ভূত ভর করেছে, তাই তারা গণভোটকে অস্বীকার করছে। আপনি দালালদের কথা না শুনে নিজের বিবেক দিয়ে যে সংস্কারের কথাগুলি জনগণ বলছে, এই সংস্কারগুলি করেন। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার সব জায়গায় যেভাবে দলীয়করণ করছে তাতে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না। দেশ থেকে দেশে তরুণরা জেগে উঠছে, রাজপথে অন্যায় বৈষম্য বিরুদ্ধে কথা বলছে। এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার ফ্যাসিবাদের পথে হেঁটে দুর্নীতিকে জাতীয়করণ করার চেষ্টা করছে। দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ।
ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জীবন দিয়ে হলেও জুলাই সনদকে বাস্তবায়ন করবে বিরোধী দল। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করব না, জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করব না, 18 কোটি মানুষের সাথে বেঈমানি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। আবারও কেউ যদি ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করে তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। সিলেট দিয়ে শেষ হলো ঢাকার বাইরে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ সময় আরও একটি অনিবার্য বিপ্লবের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বক্তারা। বলেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করা হবে জুলাইকে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, সিলেট। মেজর সিনহা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের মূল্যায়নে বোর্ড গঠন করেছে সরকার। রাজধানীর রাওয়া ক্লাবে ফিরে দেখা জুলাই 2024 শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাইকে অস্বীকার করে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। ফিরে দেখা জুলাই 2024 প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি জুলাই যোদ্ধা ও আহত শহীদ পরিবারের সদস্যরা তুলে ধরেন সেই সময়ের নানা স্মৃতি। শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, তরুণ প্রজন্ম যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল বলেই পতন ঘটে স্বৈরাচারী সরকারের। বুলেট যখন মুগ্ধর গায়ে লেগেছে, আবু সাইদের গায়ে লেগেছে, এই বুলেটটি শুধুমাত্র মুগ্ধ আবু সাইদের গায়ে লাগেনি, এই বুলেটটি সকল মায়ের, এই দেশের সকল মায়েদের গায়ে লেগেছে। রাওয়া ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হক বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করতে না পারলে বারবার জুলাই আন্দোলন ফিরে আসবে স্বৈরাচারী শাসকের মসনদ নাড়িয়ে দিতে। আমাদের এই জুলাই, এটার যে মহিমা, এটার যে কৃতিত্ব, সেটা যদি আমরা বুকে পিঠে ধারণ করতে না পারি, জাতিতে বারবার জুলাই ফেরত আসবে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম জানান, মেজর সিনহা বিডিআর মামলাসহ গুম খুনের বিচারের রায় দ্রুত কার্যকরে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন সশস্ত্র বাহিনীর মর্যাদা, পেশাদারিত্ব, আধুনিকায়ন এবং সদস্যদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সশস্ত্র বাহিনীর জন্য জুলাইয়ের চেতনা ধারণ করা অর্থ হল বাহিনীকে একটি পেশাদার, রাজনীতি নিরপেক্ষ ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। কোনো রাজনৈতিক দল জুলাইকে নিজেদের সম্পত্তি হিসাবে কুক্ষিগত করার হীন উদ্দেশ্যে নানা ধরনের বয়ান তৈরি করছে বলে ক্ষোভ জানান বক্তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে সেনা মোতায়েনের পর 25শে জুলাই প্রথম জনসমক্ষে আসেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনে আহত নিহতদের খোঁজ না নিয়ে মিরপুর 10 ও কাজীপাড়ার ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন তিনি। এতে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। কারো সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর নগ্ন হামলা বন্ধের আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাতিসংঘ। 25শে জুলাইয়ের সেই দিনগুলোর কথা জানাচ্ছেন মুশফিক রহমান। মানুষের জীবনের চেয়ে কি স্থাপনা বড়? কোটা আন্দোলনে আহতদের দেখতে না গিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শনে গেলে জনতার ক্ষোভ পরিণত হয় জনরোষে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু বানানা, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। অসংখ্য ছাত্র জনতার রক্তে যখন রঞ্জিত রাজপথ, সেদিন ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন দেখতে গিয়ে শেখ হাসিনা যে চোখের পানি ফেলেছেন তাকে কুমিরের কান্না বলে আখ্যা দেয় ছাত্র জনতা। ঘৃণা আর ক্ষোভে ধিক্কার জানায় পুরো দেশবাসী। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। 25 জুলাই বৃহস্পতিবার আন্দোলনকারীদের ওপর পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্যদিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানায় তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেল। আন্দোলন দমাতে কারফিউ শিথিল ও বলবতের খেলা তখনও চলমান। স্থিতিশীলতা সেটাকে পোক্ত না করে প্রতিষ্ঠান খুলে আবারও রক্তের রাজনীতির বলি
সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ, কারফিউ জারি আর ধরপাকড়ে শিক্ষার্থীদের আন্দোলন অনেকটা মন্থর হয়ে পড়ে। আর কোটা সংস্কারে জাতীয় সংসদে কোনো আইন পাশ না হওয়ায় সমস্যার চূড়ান্ত সমাধান হয়নি বলে প্রতিক্রিয়া জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সরকারি বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে তার পদত্যাগের দাবিতে দেশটি জুড়ে শিক্ষার্থী ও জনতার টানা আন্দোলনের মুখেই আসলো এমন সিদ্ধান্ত। বিক্ষোভকারীরা একে নিজেদের বড় বিজয় হিসেবে দেখছেন, যদিও তাদের কয়েকটি দাবি এখনও পূরণ হয়নি। আর বিশ্লেষকরা একে ক্ষমতাসীন বিজেপির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। এদিকে মোদী সরকার অধিকাংশ দাবি মেনে নেয় কর্মসূচি প্রত্যাহার করে দিয়েছে ককরোচ পার্টি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। তেলাপোকায় কাটা পড়ল ভারতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা রাজনৈতিক দল বিজেপির দাপট। তরুণদের প্রতিবাদী প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির টানা বিক্ষোভে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারি বিভিন্ন নিয়োগ ও মেডিকেল সহ অন্যান্য ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে পদত্যাগে বাধ্য হলেন এই শীর্ষ বিজেপি নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মেন্দ্র জানান, বর্তমান পরিস্থিতিতে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যেন সুযোগ নিতে না পারে, সে কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। তাছাড়া শিক্ষার্থীরা যেন আন্দোলন ও আইনি জটিলতায় না জড়িয়ে পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে মনোযোগ দিতে পারে, সেটিই চান তিনি। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি একে বড় বিজয় বলে দাবি করেছে। তবে সংগঠনটি বলছে, প্রশ্ন ফাঁসের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং নিপীড়ন চালানো পুলিশ সদস্যদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রশ্ন ফাঁসের ঘটনায় গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন শহরে চলে বিক্ষোভ। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশ্ন ফাঁসের মামলার দ্রুত বিচার এবং পরীক্ষা ব্যবস্থায় জালিয়াতি ও দুর্নীতি ঠেকাতে কঠোর আইন করার ঘোষণা দেয় মোদী সরকার। তবে দমাতে পারেনি জেনজিদের। বিশ্লেষকরা মনে করছেন, ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ ভারত জুড়ে আধিপত্য বিস্তার করা গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা। জাহিদুল আলম, এটিএন বাংলা। শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্য ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক ও এবং এ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় এ বিষয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ১১২টি ইংলিশ মিডিয়ামের ২৫৪৫ জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। বিস্তারিত জামিল হাসান শান্ত রিপোর্টে। এই স্বীকৃতি মেধা, পরিশ্রম আর সাফল্যের। দেশের কৃতি শিক্ষার্থীদের উজ্জীবিত করতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ও এবং এ লেভেল অর্জনকারীদের এই মিলন মেলা। এবছর দেশের ১১২টি ইংলিশ মিডিয়ামের ২৫৪৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছেন দ্য ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক। এ সময় পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ভবিষ্যতের অনুপ্রেরণায় সম্মাননার গুরুত্ব তুলে ধরেন। আমরা যারা অভিভাবক, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আমাদের সন্তানদেরকে ভালো লেখাপড়া দেওয়া, স্বভাব চরিত্র মূল্যবোধে বিকশিত করে তাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলা আমাদের অনেক বড় দায়িত্ব। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্য দেশের জন্য দক্ষ ও যোগ্য মানব সম্পদ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। ভালো করলে যে সমাজে একটা স্বীকৃতি আছে, এটি তারা অনুভব করবে এবং আরো ভালো করার চেষ্টা করবে ভবিষ্যতে। আমাদের যে বিল্ডার্স আছে এই নেশনে, তাদেরকে সেলুট করতে আসছি এবং তারাই হচ্ছে আমাদের ফিউচার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা অর্জনে গুরুত্ব দিচ্ছে সরকার। আমার স্কুলের প্রিন্সিপাল, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটর যারা আজকে উপস্থিত আছেন, আপনারা আপনাদের স্কুলে যদি এই ধরনের প্রোগ্রাম শুরু করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনাদের সকল সহযোগিতায় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসিত কৃতি শিক্ষার্থীরা। সন্তানদের এমন গৌরবোজ্জ্বল অর্জনে আনন্দিত অভিভাবকরাও। এটা আসলে আমার প্যারেন্টসের জন্য একটা রিটার্ন গিফট। এই অ্যাওয়ার্ডটার জন্য আমি আমার মা বাবাকে অনেক থ্যাংক ইউ দিতে চাবো। এই রেকগনিশনের মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে নিয়োজিত করবে।
জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা এরই মধ্যে দেশের তথ্য যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটিকে সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কিভাবে কার্যকর ও দায়িত্বশীলভাবে একে ব্যবহার করা যায় সেটি এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর একটি হোটেলে এআই লিডারশিপ গ্লোবাল কনফারেন্সে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, সভ্যতার পথে চলায় মানুষ একা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের তথ্য ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা, সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, এ বিষয়ে ওয়াশিংটন সামরিকভাবে প্রস্তুত রয়েছে এবং তেহরানের উপর চাপ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি পারমাণবিক বোমা পায় তবে তারা তা ব্যবহার করবে, যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না। পেন্টাগন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এবং ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনতে চাপ প্রয়োগ করে যাচ্ছে। ইরানের সাথে কূটনৈতিক আলোচনা অত্যন্ত ভালোভাবেই এগোচ্ছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। জমকালো আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হল গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডের সিজন 3। দেশবরেণ্য শিল্পী, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, তারকা ও গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠান নির্মাণে বিশেষ সম্মাননা পান দুর্যোগ ঝুঁকি হ্রাস, ফলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে তারকাদের উপস্থিতিতে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পরিণত হয় মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুরুতেই দুজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা জানানো হয়। আমরা প্রাণ খুলে কথা বলবো সেই আশায় আছি। যারা কাজ করছেন এখন, তারা সেই পথটাই আমাদের জন্য বের করে দেবেন। শেষ সময় যে আমার আজীবন সম্মাননা যারা দিয়েছেন তাদের প্রত্যেকে আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা থাকবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগপ্রবণ বাংলাদেশের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করায় জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে আমি রিকগনাইজড হয়েছি। আজকের এই রিকগনিশনের মাধ্যমে আমার ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি হ্রাস, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন সহ এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমালের বা সম্পদের ক্ষয়ক্ষতি যাতে কমাতে পারি, এই প্রত্যয় নিয়ে আমি আজকে থেকে আবার নতুন করে কাজ শুরু করব। এছাড়া চলচ্চিত্র, নাটক, টেলিভিশন উদ্যোক্তা সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা জানানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোটে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা এবং চিত্রনায়ক DA তায়েবকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদি খানে দিনব্যাপী বনভোজন ও গণসংবর্ধনার আয়োজন করা হয়। সিরাজদি খান উপজেলার নিমতলী মডার্ন গ্রিন সিটি বেসরকারি রিসোর্টে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আয়ুব আলী ফাহিম। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও আহ্বায়ক উদযাপন কমিটির উপদেষ্টা মনসুর হোসেন মালিকের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি DA তায়েব। বিশেষ অতিথি ছিলেন প্রডিউসার, গবেষক এবং লেখক মাহবুবা শাহরিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আল জামান। এবার খেলার খবর।
বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল আজ। রাজধানীর এক হোটেলে লোগো উন্মোচন শেষে বাংলাদেশ জাতীয় দলের কোচ ও খেলোয়াড়রা জানান, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবং 23 বছরের শিরোপা খরা খোঁজাতে মাঠে নামবে তারা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর মোবাইল ব্র্যান্ড টেকনো। প্রতিযোগিতাকে সামনে রেখে রাজধানীর এক হোটেলে জমকালো আয়োজন হয়ে গেল লোগো উন্মোচন। এ সময় সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানান, সাফ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো একটি ভালোবাসার মঞ্চে একত্রিত হয়। আমরা এমন একটি টুর্নামেন্ট উপহার দিতে চাই যা এই অঞ্চলের কোটি কোটি দর্শককে অনুপ্রাণিত করবে। দক্ষিণ এশিয়ায় ফুটবল প্রেমীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। স্পন্সর প্রতিষ্ঠান টেকনোর পক্ষে আই স্মার্ট ইউ টেকনোলজির সিইও রেজওয়ানুল হক জানান, দেশের ফুটবলের বৈশ্বিক যাত্রায় টেকনো গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এমন একটি টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা করি যা বন্ধুত্ব ও আঞ্চলিক ঐক্যের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। এদিকে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা 23 বছরের শিরোপা খরা ঘোচাতে মরিয়া হয়ে আছেন। আমরা ওভার এক্সাইটেড হইতে চাই না বা ওভার কনফিডেন্ট হইতে চাই না, আমরা আমাদের নরমাল খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাফ ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাঠে রাখতে পারব। 23 বছর আগে আমরা সাফ জিতেছি, আসলে এটা আমাদের মনে হয় সবার মেন টার্গেট এবং আমরা আসলে এই সাফটা জিততে চাই। 2003 সালে সবশেষ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর 8টি টুর্নামেন্ট হয়ে গেলেও বাংলাদেশ শিরোপার স্পর্শ পায়নি। এবার নিজ দেশে আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির নাম চূড়ান্ত হবে জানালেন মির্জা ফখরুল। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন বললেন আইনমন্ত্রী। প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের সরকার বদ্ধপরিকর। সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধনে বলেন প্রধানমন্ত্রী, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে পরিবহন চালকরা। শিল্প কারখানা উৎপাদন ব্যাহত, জ্বলছে না বাসা বাড়ির চুলা। ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি চিরতরে নির্মূলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শফিকুর রহমানের। সংস্কারের মূলা ঝুলিয়ে রেখেছে বিএনপি। সিলেটের সমাবেশে অভিযোগ নাহিদের। এবং ভারতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। বিজেপি বড় ধাক্কা খেয়েছে অভিমত বিশ্লেষকদের। সরকার সব দাবি মেনে নেয়, ককরোচ পার্টির আন্দোলন প্রত্যাহার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।